হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে ইনডেফিনিট প্রোনাউন নিয়ে বোঝাবো। তো ইনডেফিনিট প্রোনাউনের একটা ভাগ মাত্র। ইনডেফিনিট মানে হলো নট ডেফিনিট, বা বলতে পারো যে উইদাউট বিং স্পেসিফিক। without being specific. ইনডেফিনিট প্রোনাউনের বিশেষত্ব এই যে কোনো কিছু বলতে আর কি কোনো নাউনকে স্পেসিফাই করতে হয় না, অনির্দিষ্টভাবে নিজেই সেলফ বসতে পারে। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মনে করো কেউ বলল ওয়ান হার্ডলি নোজ, one hardly knows what to do or what to do, বা one cannot, এটা একটা প্রভাব, cannot too careful once good man. এই বিষয়গুলো এখানে দেখো, এই ওয়ানটি কোনো পূর্ববর্তী নাউনকে ফলো করতে হচ্ছে না, নির্দিষ্ট নয়, এরা যে কোনো একজন অজ্ঞাত ব্যক্তি, মানে আননোন, আনইম্পর্ট্যান্ট, নট স্পেসিফিক। এই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউনের পরিচয়। এরা পূর্ববর্তী কোনো নাউনকে জেনারেলি ফলো করতে বাধ্য থাকে না। এর ক্ষেত্রে আরও কতগুলি উদাহরণ আছে, যেমন ধরো এনি বা ওয়ান অফ, ঠিক আছে, এনি ওয়ান অফ, সাম, মেনি, ফিউ, anybody, anyone, anything, আবার এভরি দিয়ে করা যায়, এভরিবডি, এভরি ওয়ান, বা এভরিথিং। তবে এগুলোকে কম্পাউন্ড বলা হয়। দেখো দুটো ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে কম্পাউন্ড ইনডেফিনিট প্রোনাউনের মধ্যে পড়ে। ইনডেফিনিট প্রোনাউন এই জন্যই ইউনিক, এর বিশেষত্বই হলো এটি অজ্ঞাত বা অগুরুত্বপূর্ণ এবং অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের কথা বলে। এবার এর একটু ব্যতিক্রম হয় যে ক্ষেত্রে, সেটা হলো ধরো
কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আছে তো, আনকাউন্টেবল। এবার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি এক্সেপশনটা সেটা দেখিয়ে দিচ্ছি। মনে করো তুমি বাজারে গিয়েছো, বেশ কিছু পেন কিনেছো, তার মধ্যে কয়েকটি খারাপ বেরিয়েছে। হ্যাঁ, তুমি কি লিখবে? ধরো তোমার নাম রজত। রজত বট 30-40 যাই হোক 50 পেন্স ফ্রম দি মার্কেট। But some were not suitable for writing. এইখানে দেখো, এই যে রজত bought 50 pens from the market but some were not suitable for writing. এই 50 পেন, এই পেনটাকে, এই সামটা বোঝাচ্ছে, পেনটাকে দর্শাচ্ছে, কিন্তু কোন পেনটি খারাপ সেটা কিন্তু স্পেসিফিক করছে না। 50টি পেনের মধ্যে কিছু খারাপ, কিন্তু কোনগুলো নির্দিষ্ট করে কিন্তু বলছে না। একটুখানি আগের নিয়মের থেকে যে এক্সেপশন সেটা হচ্ছে এই যে এর পূর্ববর্তী নাউনকে কিছুটা নির্দেশ করছে। কিছুটা এই কারণে বলছি, এখানে 50 পেন, সেই 50 পেনটাই নির্দিষ্ট করে বলছে না যে সেগুলো খারাপ, তার মধ্যে কিছু খারাপ, এই কিছুটা অনির্দিষ্ট। এটাই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, এই জন্যে ইউনিক, এটাই হচ্ছে ওর বৈশিষ্ট্য। ঠিক আছে, শুধু খালি মনে রাখতে হবে যে প্রোনাউন সেন্টেন্সের মধ্যে অনির্দিষ্ট, অজ্ঞাত, মানে যা এখনও জানতে পারা যায়নি, অগুরুত্বপূর্ণ, কি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দেশ করবে, কিন্তু স্পেসিফিক নয়, কেমন, সেটাই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। আচ্ছা, এখানে যেটা একটা এক্সেপশন দেখালাম কিসে, কাউন্টেবল নাউনে, কারণ পেন তো গোনা যায়। আনকাউন্টেবল নাউন, জল, দুধ, ধরো এরকম লিকুইড জিনিস, বা চাল, চিনি, এরকম যা গোনা যায় না। এবার মনে করো তুমি গ্লাসে দুধ ঢালছো, কিছুটা দুধ পড়ে গেছে। এখন ওই কিছুটা দুধ তো নির্দিষ্ট নয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেন্টেন্সটা কি দাঁড়াতে পারে? এক্ষেত্রে তোমার নাম যদি মিনা হয়, তো মিনা, এবার তুমি যখন ফেললে তখন কি করলে? স্পিল্ড, সাম স্পিল্ড, ইডিও পাস্ট টেন্স, সাম মিল্ক। মিনা কিছুটা দুধ ফেলে দিল। কোথায় ফেললো? অন দা। এবার যদি সেটা মেঝেতে ঢালো তাহলে মেঝে, যদি টেবিলের উপর ঢালতে লেগে, টেবিলের উপরে গ্লাস রেখে ঢালতে লেগে পড়ে যায় তাহলে ফ্লোর, সেক্ষেত্রে টেবিল হবে। তো মিনা স্পিল্ড সাম মিল্ক অন দ্য ফ্লোর, যখন ঢালছিল, ঢালার সময়, তাহলে হোয়াইল পোরিং, পোর হচ্ছে ঢালা। একটা কাজ চলমান অবস্থায়, কন্টিনিউয়াস অবস্থায় একটা ঘটনা ঘটেছে, তাই হোয়াইল পোরিং, ঠিক আছে? তাহলে মিনা স্পিল্ড সাম মিল্ক অন দ্য ফ্লোর হোয়াইল পোরিং ইট
into a glass. তো pouring it into a glass. এইখানে এই সাম ইনডেফিনিট প্রোনাউন, এখানে মিল্কটা হচ্ছে বা এই ইট হচ্ছে আনকাউন্টেবল নাউন। আসলে একটা নাউনকে মানে পূর্ববর্তী একটা নাউনকে পুনরায় উক্ত না করে ওই জায়গায় ইনডেফিনিট প্রোনাউন কাজ করছে। আরেকটু তোমাদের পরিষ্কার করে দিই, বিষয়টি বুঝতে আরও সুবিধা হবে। এই এক্সেপশনগুলো একটু করে মনে রাখতে হয়, না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যেমন ধরো একটা বৈপরীত্য বোঝাবে যখন, কন্ট্রাস্ট, কি বললাম কথাটা, কন্ট্রাস্ট, তখনও এরকম দেখা যায়। মনে করো তোমাদের স্কুলে স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে, মনে করো কোনো একটা বিষয় অ্যাপ্লাই করেছে, কিসে, ধরো স্কলারশিপে। তাহলে মেনি স্টুডেন্ট applied for scholarship. But few qualified. ওয়ারও দিতে পারো, কিন্তু দুটোর মিনিং একটু আলাদা, পরে বলছি। তো এখানে দেখো কন্ট্রাস্টটা কি, মেনি আর ফিউ। মেনি স্টুডেন্টস অ্যাপ্লাইড ফর স্কলারশিপ। প্রচুর ছাত্র, অনেক ছাত্র স্কলারশিপের জন্য আবেদন করেছিল, কিন্তু খুব অল্প সংখ্যকই তারা কোয়ালিফাইড হয়েছে। এইবার দেখো যদি এরকম হতো, এখানে ওয়ার দিত এইখানে, তাহলে মিনিংটা কি ডিফারেন্স হতো? এইখানে মিনিংসটা হতো যে এই স্কলারশিপের জন্য যে রিকোয়ারমেন্টসগুলো ছিল, সেই রিকোয়ারমেন্ট পূরণ করা সত্ত্বেও কী হয়েছিল, এরা ওই যে সংখ্যক স্কলারশিপ তার মধ্যে প্রবেশ করতে পারেনি, সেটা হতে পারে মেরিট লিস্টে পিছিয়ে গেছে। আর যদি আমরা এই ওয়ারটা না দিই, তাহলে মানেটা এরকম হচ্ছে যে যারা কোয়ালিফাইড হয়নি তারা আসলে মিনিমাম যে রিকোয়ারমেন্ট ছিল সেটাই পূরণ করতে পারেনি। যাই হোক, সেটা অন্য বিষয়, কিন্তু এখানে লক্ষণীয় হচ্ছে মেনি আর ফিউ, তারা কিন্তু কন্ট্রাস্ট, পরস্পরের বিপরীত। এইসব ক্ষেত্রে ইনডেফিনিট প্রোনাউন হিসেবে দেখো এ তো আছে এই অজ্ঞাত মেনি স্টুডেন্টস, কোন মেনি স্টুডেন্টস, আবার তেমনি এই ফিউটাও এই আবার স্টুডেন্টকে কিন্তু নতুন করে আবার এখানে রিপিট করা থেকে রক্ষা করে নিজে বসলো এখানে। এই রিপিট করার কাজটা ইনডেফিনিট প্রোনাউন হতে দেয় না। এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে। এই স্টুডেন্টের পরিবর্তে ইনস্টেড অফ দ্যাট স্টুডেন্ট ফিউ ইজ হিয়ার। ঠিক আছে, বুঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে এক্সেপশন তিনটে, মনে রেখো, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন আর কন্ট্রাস্টের ক্ষেত্রে, কন্ট্রাস্ট অফ দ্য নাম্বার হতে পারে এই ক্ষেত্রে, যেমন হলো সেক্ষেত্রে ইনডেফিনিট প্রোনাউন পূর্ববর্তী নাউনের রিপিটেশনটা রুখতে বসে থাকে। এই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে। হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন শেখাবো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? যে প্রোনাউন দুই বা তার বেশি কতিপয় ব্যক্তির মধ্যে বা বস্তুর মধ্যে প্রত্যেককে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বোঝাই। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি আমরা একটু শিখি।
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। মনে করো লিখছি ইচ অফ দ্য বয়েজ টেক ইট, টেক্স ইট। দেখো এখানে ইচ অফ দ্য বয়েজ টেক্স ইট। তো এখানে এই যে অফ দ্য বয়েজ, বালকদের মধ্যে থেকে প্রত্যেককেই বোঝাচ্ছে ইচ। যেটা বলছিলাম এখানে কজন বালক আছে সেটা বলছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে কতিপয় বালক। এই বালকদের মধ্যে প্রত্যেকে, সেটা বোঝাচ্ছে কার দ্বারা? ইচের দ্বারা। এই ওয়ার্ড হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপরে ধরো লিখলাম ইচ অফ দ্য গার্লস gives these flowers. ধরো each of the boys has pen. তারপরে each of the pens will do. এই প্রত্যেকটা ইচ, এই চারটি যে সেন্টেন্স দেখো, এই চারটি সেন্টেন্সে এরা প্রত্যেকটা ইচ এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটা জিনিস লক্ষ্য করো, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা করে অফ এই ইচের পরে বসছে। এই ধরনের যে স্ট্রাকচার এখানে সব ক্ষেত্রে দেখো ইচ অফ দ্য, 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 ইচ অফ দ্য। আর একটা লক্ষণীয়, তারপরে যে সাবজেক্ট, যে নাউনটা থাকছে সেটি দেখো প্লুরাল ফর্মে আছে অবশ্যই, যা তোমাদেরকে বোঝাচ্ছে যে একাধিক, কতিপয় বা কতকগুলো ব্যক্তি বা বস্তু। আর একটা শিক্ষা আছে এখানে, সেটা শিখে নাও। সেটা হলো ভার্ব কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্মেই থাকবে, ঠিক আছে? ইচ অফ দ্যার ক্ষেত্রে, এই ইচ অফ দ্যার ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব সিঙ্গুলার হবে। আচ্ছা, এবার আমরা আরও কিছু উদাহরণ নিই। এবার আমরা আইদার দিয়ে লিখছি। আইদার অফ দ্য টু ওয়াচেস বা পেন্স। এক্ষেত্রে তো
এখানে দেখো টু উল্লেখ আছে। তো দুটো ঘড়ি, এই দুটো ঘড়ি, নির্দিষ্ট দুটো ঘড়ি বা পেন, তার মধ্যে থেকে যে কোনো একটি, ঠিক আছে। এবার সেন্টেন্সটা কি হতে পারে? তুমি যদি বলো দিতে পারেন, তাহলে ইউ ক্যান গিভ। যদি বলো কিনতে পারেন, ইউ ক্যান বাই বা ইউ ক্যান টেক। মনে করো আমরা লিখছি ইউ ক্যান টেক বা বাই। হ্যাঁ, ইউ ক্যান বাই আইদার অফ দ্য টু ওয়াচেস। এই দুটো ঘড়ির মধ্যে, এই দুটো পেনের মধ্যে আপনি যে কোনো একটি নিতে পারেন বা কিনতে পারেন। এই যে কথাটা বলা হচ্ছে, সেক্ষেত্রে এই আইদার অফ দ্য টু এইখানে আমাদের লক্ষ্য করতে হবে। আমি তোমাদের প্রথমে বলেছিলাম দুই বা তার বেশি কতিপয়, এই কথাটা মাথায় রাখবে। এখানে যে দুই বস্তু, তার মধ্যে যে কোনোটি, তাহলে আইদার দ্বারা আমরা কি বুঝবো? যে কোনোটি। এখানে যেমন ইচ অফ দ্য দিয়ে আমরা বুঝতে পারছিলাম প্রত্যেকটি, এখানে আমরা বুঝতে পারছি মানে প্রত্যেকটির যে কোনো একটি, আর এখানে দুটির মধ্যে যে কোনো একটি। ইচ অফ দ্য থাকলে কি বুঝবো? যে কতিপয় বা যা উল্লেখ আছে তার মধ্যে যে কোনোটি। আর আইদার অফ দ্য থাকলে বুঝবো দুইয়ের মধ্যে যে কোনোটি। এটি সাধারণত আইদার শব্দটা ব্যবহারই হয় টু এর মধ্যে, আইদার অফ দ্য টু। এটা পজিটিভ অর্থে, অ্যাফার্মেটিভ। এবার চলো নেগেটিভ কি হয়। ধরো নাইদার, NEITHER, নাইদার। এবার যদি তুমি বলো ইউ শুড নট টেক, ইউ শুড নট বাই নাইদার অফ দ্য টু ওয়াচেস, এই দুটো ঘড়ির মধ্যে কোনোটাই আপনার কেনা উচিত নয়। আবার এটাকেই যদি আমরা ধরো আলাদা কোনো সেন্টেন্স করি, মনে করো নাইদার অফ, সেক্ষেত্রেও কিন্তু দুই থাকবে, নাইদার অফ দ্য টু উইটনেস, neither of দুই তাই উইটনেসেস, neither of the two witnesses could describe the fact, আমি এখানে একটু ব্র্যাকেট দিয়ে লিখছি, পরে বলছি ব্যাপারটা, ভিভিডলি। ভিভিডলি মানে স্পষ্ট রূপে। দেখো এখানে মানেটা বোঝাচ্ছে, তোমরা জানো উইটনেস মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী বা সাক্ষী। তো দুজন সাক্ষী ছিল, তারা একটা ফ্যাক্ট বলতে গিয়েছিল, বর্ণনা করতে গিয়েছিল, কিন্তু পারেনি। দুজনের কেউই পারেনি পরিষ্কারভাবে বর্ণনা করতে। এই ক্ষেত্রে তাহলে মানেটা দাঁড়ালো কি? দুজন প্রত্যক্ষদর্শীর কেউই ঘটনাটি পরিষ্কার করে বা সুন্দরভাবে বর্ণনা দিতে পারল না বা পারেনি। এখন এইখানে গ্রামাটিক্যালি ফ্যাক্ট কারেক্ট, কিন্তু ইউজুয়ালি যেটা আমরা ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে এই এসটা থাকে। এটা বেশি মানে ইউজুয়াল আর কি। তোমরা যদি কেউ ফ্যাক্ট লিখো সেটাও কারেক্ট, এস দাও সেটাও কারেক্ট। বলার ক্ষেত্রে এসটাই ব্যবহার হয় বেশি, মোস্টলি। আচ্ছা, তো আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে আইদারের ক্ষেত্রে দেখলাম সেখানে সবসময় টু উল্লেখ থাকছে, নাইদারের ক্ষেত্রে দেখলাম টু উল্লেখ থাকছে, কিন্তু আইদারটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ অর্থে, নাইদারটা নেগেটিভ অর্থে। এই নাইদার দ্বারা বোঝাবে দুইয়ের মধ্যে কোনোটিই নয়, আইদার দ্বারা বোঝাবে দুইয়ের মধ্যে
যে কোনোটি, আইদার অফ দ্য টু, হ্যাঁ, যে মানে দুটোর যে কোনোটি কিনতে পারেন। এই হচ্ছে আইদার, নাইদার, ইচ। এবার লিখছি দেখো, এভরি ওয়ান অফ দেম will support me. Support me. এখানে দেখো এভরি ওয়ান অফ দেম, এটা প্লুরাল, এটাও তো একের বেশি, দুই বা তার বেশি, আর তার মধ্যে প্রত্যেকে, এটা আরেকটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। এখন তোমাদের আমি শিখিয়েছি ইচ বলতেও প্রত্যেকে, তাহলে এ দুটোর মধ্যে তফাৎ কি সেটা একটু বলে দিই। ইচ দ্বারা তুমি যে সাবজেক্ট দেখছো তাদের প্রত্যেককে বুঝছো, আর এভরি দ্বারা এটাই বুঝতে পারছো, দেখো এভরি পাশে ওয়ান আছে, এই যে সাবজেক্ট থাকবে এখানে তাদের প্রত্যেককে পৃথক পৃথকভাবে, এই পৃথক পৃথকভাবে প্রত্যেককে বোঝাবে যখন, তখন এভরি ওয়ান মনে থাকবে। ইচ হচ্ছে প্রত্যেকে, আর এভরি ওয়ান হচ্ছে প্রত্যেকে পৃথক পৃথকভাবে। আচ্ছা, এবার আমি আরেকটি বাক্য লিখছি, লক্ষ্য করবে। তোমরা তো জেনেছো যে ইচ অফ দ্য থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়, আমি বলেছি। এবার যেটি তোমাদের বলবো, লক্ষ্য করো এখানে সাবজেক্ট গার্লস, এইখানে কিন্তু হার। তো এই কমপ্লিমেন্ট যে হার, সেটির ক্ষেত্রে আমরা যদি জেন্ডার ফলো করি তাহলে এটি ফেমিনিন জেন্ডার, এটাও ফেমিনাইন জেন্ডার। যখন এইরকম হয়, মানে বাক্যে দুটোই ফেমিনিন জেন্ডার অবস্থান করছে, ঠিক আছে, এই যে ফেমিনিন জেন্ডার মানে সেম জেন্ডার, তখন পরবর্তী নাউন বা প্রোনাউনটি কি হচ্ছে, সিঙ্গুলার হচ্ছে। দেখো এখানে কিন্তু আমি দেয়ার লিখিনি, লক্ষ্য করছো, ইচ অফ দি গার্লস, যদি আমি এখানে বয়েজ লিখতাম তাহলে এখানে আমি হিজ লিখতাম, কারণ বলেছি যে সেম জেন্ডার যদি হয়, নাউনকে ফলো করে পরে আমি যে প্রোনাউন লিখছি তাহলে সেটি কি হবে, সিঙ্গুলার হবে, মনে থাকবে, এটি লক্ষণীয়। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচের ক্ষেত্রে আমরা যদি সেম জেন্ডারের নাউন প্রোনাউন পাই তাহলে পরবর্তী প্রোনাউনটিকে সিঙ্গুলার করব অবজেক্টিভ ফর্মে। এবার একটি কথা বলি, আমরা তো এই যে এতক্ষণ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন শিখলাম, কিন্তু যদি ইচ অফ দ্য, এই যে বা আইদার অফ দ্য বলে যে তোমাদের শেখালাম, যদি সেক্ষেত্রে দেখো যে ওরকম না হয়ে
ইচ বয়, ইচ বয় বা এরকম ইচ বুক, ইচ পেন, এরকম যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোনাউন হবে না, সেটিকে তখন আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে, এটি মনে রেখো। প্রত্যেক ক্ষেত্রে ওই জন্য বলেছিলাম যে অফ দ্য বিষয়টি লক্ষ্য রাখবে, ইচ অফ দ্য, কিন্তু এখানে দেখো ইচ বয়। ঠিক আছে, এই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তবে আরেকবার মনে করিয়ে দিই তোমাদের, আমরা কি কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে পেয়েছি? ইচ, তারপরে আইদার, তারপরে নাইদার, তারপরে এভরি ওয়ান। ঠিক আছে, মনে থাকবে, এইগুলোকে মনে রাখবে। আর প্রত্যেকের পরে অফ দ্য কথাটি বসবে এবং দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তু বোঝাবে। কেমন? আজকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন শেষ। এবার আমি তোমাদের শেখাবো রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল প্রোনাউনটা কি? রেসিপ্রোকাল প্রোনাউনটা হলো কিছুটা ডিস্ট্রিবিউটিভের মতোই, এখানে দুই বা তার বেশি থাকবে ব্যক্তি বস্তু। এখানে লক্ষ্য করতে হবে প্রত্যেকের পরস্পরকে, এখানে বিষয়টা হবে একে অপরকে, পরস্পরকে। বুঝতে পেরেছ? আমি লিখি তাহলে বুঝতে পারবে। প্রথমটা দ্য টু ফ্রেন্ডস, অথবা দ্য টু ব্রাদার লিখতে পারো, বা ব্রাদার অ্যান্ড সিস্টার্স, যাই হোক, দ্য টু ফ্রেন্ডস বা টু ব্রাদার্স, যাই লিখো, লাভস ইচ or THR other। এটা মুছে দিই, ব্রাদার্স, এটা ধরো। তাহলে থাকলো কি? দ্য টু ফ্রেন্ডস লাভ ইচ আদার। এখানে দ্য টু ফ্রেন্ডস লাভ ইচ আদার, এই ইচ আদারটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। মানেটা কি? পরস্পরকে। দুই বন্ধুর, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে ভালোবাসে, দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে ভালোবাসে, পরস্পরকে ভালোবাসে। দুই ভাইয়ের পরস্পরকে ভালোবাসে, যদি এখানে ফ্রেন্ডস না থেকে ব্রাদার্স থাকতো। এবার ধরো এখানে টু ফ্রেন্ডস না দিয়ে অন্য কিছু দিচ্ছি, এরকম দ্য ফোর ফ্রেন্ডস বা ফোর ব্রাদার বা ব্রাদার অ্যান্ড সিস্টার, যাই হোক, ফোর ফ্রেন্ডস যদি থাকে তাহলে আমরা কি লিখবো? একই কথাই, এ অবধি ধরো,
একই প্রায়, শুধু 2 এর জায়গায় 4 দিয়েছি। 2 এর বেশি হলে কি লিখব, এই হচ্ছে বিষয়। তখন আমরা লিখব one another। এটার মানেও কিন্তু একই, প্রত্যেকের সাথে প্রত্যেকের পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক, অর্থাৎ প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসে। এই চারজনই পরস্পরকে ভালোবাসে। শুধু লক্ষ্য রাখতে হবে, যদি 2 এই সংখ্যাটা ছাড়িয়ে যায় তখন আমরা one another লিখব। এটা মনে রাখতে হবে, 2 এর জায়গায় 4, 4 এর কারণে one another, তখন আর each other হবে না। মনে থাকবে? তবে মডার্ন ইংলিশে এসে one another এর প্রয়োগটাই বেশি। ও টু ফ্রেন্ডের ক্ষেত্রেও এরকম ইউজ হয়ে থাকে, কিন্তু গ্রামাটিক্যালি যেটা শিখালাম এটাই মনে রেখো, কেমন? তো আজকে আমাদের প্রোনাউন শেষ হলো। স্টুডেন্ট, তোমরা খুব ভালো করে মনে রেখো, প্রয়োজন হলে এটাকে আরও একবার তোমরা ঘুরিয়ে দেখে নাও, কারণ এত সুন্দর করে প্রোনাউন তোমরা আর কোথাও পাবে না। আমি তোমাদের যেভাবে শেখালাম এইভাবে শিখে নাও, দেখবে পরবর্তীকালে রাইটিংয়ের ক্ষেত্রে, এমনকি বলার ক্ষেত্রে তোমরা খুব সুবিধা পাবে। আজকে রাখছি, টাটা।